সুপ্রিয় শিক্ষার্থী আমার, আমি আবারও চলে এসেছি তোমাদের অনলাইনে ক্লাস নেওয়ার জন্য। তোমরা সকলে কেমন আছো? আমি আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে অবস্থান করছো এবং নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থী, ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসগুলো তোমরা নিশ্চয়ই নিয়মিত করছো। হ্যাঁ, আমি বিশ্বাস করি তোমরা ক্লাসগুলো নিয়মিত করছো এবং সময়ের অপচয় করছো না। তো শিক্ষার্থী, তাহলে চলো আজকের অনলাইন ক্লাসটি শুরু করা যাক। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসটি পরিচালনা করছি আমি, শ্রাবণীধর, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের অধ্যায় তৃতীয়, অধ্যায়ের নাম উৎপাদনের উপর ক্লাস নিব। তোমাদের সাথে আজকে আমার সপ্তম ক্লাস। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই ছবিগুলো গত ক্লাসেও দেখেছো, তাই না? এই ছবিগুলোর দ্বারা কি প্রকাশ পাচ্ছে তোমরা তো জানো, তাই না? আচ্ছা, তাহলে এখন বলো তো, যে এই ছবি যে তোমরা দেখছো, এখানে যে জিনিসগুলো উৎপাদন হয়েছে, এগুলো কি অনেক বেশি করে উৎপাদন করা সম্ভব? মানে একদিনে অনেক বেশি পরিমাণ? কারণ কি বলতো? অনেক বেশি পরিমাণ উৎপাদন কিন্তু এগুলো করা সম্ভব না, কারণ এগুলো কি মেশিনের মাধ্যমে করা হয়? আমরা কি দেখছি, এটা হাতের মাধ্যমে করা হচ্ছে, তাই না? আচ্ছা, এখানে দেখো, এখানেও কিছু আহ ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এটি কি ধরনের উৎপাদন এখানে করা সম্ভব? মানে অনেক বেশি নাকি মাঝারি নাকি কম, বলো। হুম, আচ্ছা, এখানে দেখো, এই ছবিটি দেখতে পাচ্ছ নিশ্চয়। আচ্ছা, এরপর আরেকটা ছবি দেখাই আমি। দেখো, এখানে কিছু কোম্পানির নাম দেওয়া আছে, তাই না? তো এই কোম্পানিগুলো কি স্বল্প পরিসরে এই কোম্পানিগুলো কি পরিচালনা করা হয় নাকি বৃহৎ পরিসরে? অবশ্যই বৃহৎ পরিসরে, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি আমরা কি শিখতে যাচ্ছি আজকের ক্লাসটিতে, বলো তো? হ্যাঁ, আমরা কিন্তু গত ক্লাসে আম, ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ, বৃহদায়তন এন্টারপ্রাইজ এগুলো কাকে বলে, এগুলোর বৈশিষ্ট্য, সেইভাবে আমরা বৈশিষ্ট্যটা না শিখলেও কাকে বলে কিন্তু শিখেছি, তাই না? এবং আমরা কিন্তু গত ক্লাসটিতেই বুঝতে পারবো যে কোনটি ক্ষুদ্র ও মাঝারি বা কোনটি বৃহদায়তন এন্টারপ্রাইজ। যারা গত ক্লাসটি করনি, ইউটিউবে আছে, অবশ্যই ক্লাসটি করে নিবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি শেষে শিক্ষার্থীরা ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের বৈশিষ্ট্য সমূহ ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। বৃহদায়তন এন্টারপ্রাইজের বৈশিষ্ট্য সমূহ ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ আজকের ক্লাসে আমরা ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের বৈশিষ্ট্য এবং গুরুত্ব এবং বৃহদায়তন এন্টারপ্রাইজের বৈশিষ্ট্য এবং গুরুত্বগুলো আজকের ক্লাসে আমরা শিখব। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থী, এই চার্টটা কিন্তু তোমাদের আমি গত ক্লাসে দিয়ে দিয়েছি, মানে পঞ্চম ক্লাসে কিন্তু দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো এই চার্টের মাধ্যমে, এই চার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি আবারও এই চার্টটি এই ক্লাসে নিয়ে এসেছি, তার কারণ হচ্ছে বৈশিষ্ট্যতে যখন আমরা পড়বো যে মূলধন কত বা শ্রমিক কর্মচারী কত, অতি ক্ষুদ্র এন্টারপ্রাইজ বা ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের শ্রমিক কর্মচারী কত, বা বৃহদায়তন এন্টারপ্রাইজের শ্রমিক কর্মচারী কত বা মূলধন কত, সেক্ষেত্রে কিন্তু তোমার এই চার্টটা অবশ্যই কাজে লাগবে। এবং তোমাদের যখন সৃজনশীল প্রশ্ন আমরা দিব করতে, তখন কিন্তু একটা প্রয়োগের প্রশ্ন থাকবে যে এটি কি, তুমি কি মনে করো উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের এন্টারপ্রাইজ, ক্ষুদ্র মাঝারি নাকি বৃহদায়তন? তুমি যদি সেটি উত্তরটি সঠিকভাবে দিতে চাও, তাহলে অবশ্যই তোমার এখানে আম, কোন এন্টারপ্রাইজের কত লক্ষ টাকা মূলধন হওয়া উচিত, ঠিক আছে, এবং শ্রমিক কর্মচারী কতজন হওয়া উচিত, এই জিনিসটা তোমার মাথায় অবশ্যই রাখতে হবে। এটি তোমাদের কিন্তু গত ক্লাসে আমি শিখিয়েছিলাম। আজকে যেহেতু আমরা বৈশিষ্ট্য পড়বো, তো এই জিনিসটা আবারও আসবে, তাই জন্য আমি তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। দেখো, যেখানে কত, এটা তোমাদের যেহেতু গত ক্লাসে আমি শিখিয়ে দিয়েছি, তাই এখন খুব একটা এটা সম্পর্কে বলবো না, আবারও তোমাদের এটি মনে করাই দিলাম যে অতি ক্ষুদ্রর ক্ষেত্রে দেখা যাচ্ছে 10 থেকে 75 লাখ, এবং ক্ষুদ্র এন্টারপ্রাইজের ক্ষেত্রে 75 থেকে 15 লাখ, মাঝারি এন্টারপ্রাইজের ক্ষেত্রে 15 থেকে 50 কোটি,
75 লক্ষ থেকে 15 কোটি হচ্ছে ক্ষুদ্র এন্টারপ্রাইজের ক্ষেত্রে, মাঝারি এন্টারপ্রাইজের ক্ষেত্রে কিন্তু 15 কোটি থেকে 50 কোটি, বৃহদায়তনের ক্ষেত্রে 50 কোটির অধিক হলে আমরা বুঝবো, 50 কোটির অধিক মূলধন হলে আমরা বুঝবো এটি বৃহদায়তন। আর আবার দেখা যাচ্ছে বৃহদায়তনের ক্ষেত্রে 300 জনের অধিক যদি হয় আমরা বুঝবো এটি বৃহদায়তন এন্টারপ্রাইজ শ্রমিক কর্মচারীর ক্ষেত্রে। মাঝারি হচ্ছে কত 121 থেকে 300, আর ক্ষুদ্র হচ্ছে কত 31 থেকে 120। এখানে দেখো দেওয়া আছে এই চারটা, কিন্তু তুমি এই অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই চারটি, ঠিক আছে। আর গত ক্লাসে যেগুলো শিখেছো ওগুলো, মানে ষষ্ঠ ক্লাসে যেটি শিখেছো ওটা তো অবশ্যই ভালো করে পড়বা, ওটাও খুব ইম্পর্টেন্ট। এবং প্রয়োগের প্রশ্ন যদি তুমি ভালোভাবে আনসার করতে চাও তাহলে কিন্তু এই চারটি তোমাকে অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে, তাহলেই পারবা, ঠিক আছে। তো তাহলে চলো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যেটি পড়বো সেটি হচ্ছে যে ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ গুলো আমরা দেখলাম যে মূলধন কত বা শ্রমিক কর্মচারী কত। তো এই ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। তা আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখবো আজকের ক্লাসে, ঠিক আছে। তাহলে চলো, প্রথমেই বলা হচ্ছে স্বল্প মূলধন। ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের আমরা জানি যে মূলধনটা কিন্তু অনেক কম, তাই না। এটি একটি বৈশিষ্ট্য যে ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের যে মূলধন, একজন মালিক বা কয়েকজন মিলে দেখা যাচ্ছে যে খুব কম মূলধন নেই তারা এই এন্টারপ্রাইজটা বা প্রতিষ্ঠানটি গড়ে তুলতে পারে। তো এর ফলে দেখা যাচ্ছে যে অনেকেই যার যেমন সামর্থ্য আছে সে কি করতে পারে যে কম পুঁজি দিয়েই কিন্তু এই প্রতিষ্ঠানটি তারা গঠন করতে পারে, এটি কিন্তু একটা সুবিধাও বটে। আচ্ছা, এরপরে দেখো দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন। ক্ষুদ্র এন্টারপ্রাইজের আরেকটি বড় বৈশিষ্ট্য কি, যেটি সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া যায় এবং খুব দ্রুতই বাস্তবায়ন করা সম্ভব। তার কারণ কি, তার কারণ হচ্ছে এখানে লোক সংখ্যা কম থাকে, মালিক দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে মালিক একাই ব্যবসা পরিচালনা করছে কিছু কর্মচারী নিয়োগের মাধ্যমে। তার ফলে দেখা যাচ্ছে যে তাকে সিদ্ধান্ত সে একাই নিচ্ছে এবং সেটি বাস্তবায়নও সে করে ফেলছে, যেটি বৃহদায়তনের ক্ষেত্রে কিন্তু সম্ভব হয় না। এরপরে দেখো স্বাধীন ব্যবস্থাপনা। এখানে যেমন আমি বলছি যে মালিক একাই অনেক সময় দেখা যাচ্ছে এই ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ গুলো তারা ব্যবস্থাপনা করে, ব্যবস্থাপনার দায়িত্ব তারা নিজেরাই পালন করে। আমরা জানি যে বৃহদায়তনের ক্ষেত্রে কিন্তু ব্যবস্থাপনা মালিকের থেকে ভিন্ন, তাই না। তো এক্ষেত্রে কিন্তু ব্যবস্থাপনা যেহেতু মালিক নিজেই করে ফেলতে পারে, তো যার জন্য দেখা যাচ্ছে যে ব্যবস্থাপনাটাও স্বাধীন হয়ে থাকে, তার ইচ্ছা মতো তার আম, সিদ্ধান্ত নিয়ে সেটি বাস্তবায়ন করে ব্যবস্থাপনাও স্বাধীন ভাবে সে ব্যবস্থাপনা কি করতে পারে, করে ফেলতে পারে, তাই না। আচ্ছা, এরপরে দেখো ব্যক্তিগত তত্ত্বাবধান। এটিও কিন্তু ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের আরেকটি বড় বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য, যে এখানে তত্ত্বাবধানটাও কি হয় নিজেই মানে মালিকই সবকিছু করে ফেলতে পারে। যাবতীয় যে তদারকি বিষয়টা, কে কেমন কাজ করছে এগুলো কিন্তু মালিক নিজে ঘুরে ঘুরেই দেখে ফেলতে পারে। তো এই জন্য বলা হচ্ছে যে ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিগত তত্ত্বাবধান। এরপরে দেখো গোপনীয়তা রক্ষা। যেহেতু মালিক এখানে একজন বা দুইজন, খুব কম সংখ্যক, মানে হাজার হাজার বা শত শত মালিক তো এখানে থাকে না, তো যার ফলে দেখা যাচ্ছে যে তারা কিন্তু অনেক গোপনীয় বিষয় নিজেদের মধ্যেই রাখতে পারে এবং এর ফলে দেখা যাচ্ছে যে অনেক কৌশল তারা নিজেরাই নিজেদের মধ্যে রাখতে পারে এবং এখানে গোপনীয়তা রক্ষা হয়। এরপরে দেখো ভোক্তাদের সাথে প্রত্যক্ষ সম্পর্ক, ঠিক আছে। দেখো যে বৃহদায়তন কোম্পানির মালিক কোথায় আছে আর ভোক্তা কোথায় আছে, অনেক কিন্তু তাদের সম্পর্কটা কিন্তু প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে না। কিন্তু এই ক্ষেত্রে ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ যারা পরিচালনা করে বা যারা গঠন করে, তারা কি করে যে তাদের সাথে কিন্তু ভোক্তাদের একটা খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে। তারাই যেহেতু সবকিছু তদারকি করছে, হ্যাঁ, তারা যেহেতু ব্যবস্থাপনাতে স্বাধীনভাবে তারাই ব্যবস্থাপনার কাজ করছে, মালিক পক্ষ বা মালিক নিজেই, তো যার ফলে ভোক্তার সাথে একটা প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে এবং ভোক্তার চাহিদা রুচি সম্পর্কেও কিন্তু তারা ফিডব্যাকটাও ভোক্তার কাছে খুব দ্রুতই সে পেয়ে থাকে। এরপরে দেখো পর্যাপ্ত মূলধনের অভাব, এটি একটি অসুবিধা। স্বল্প মূলধনের ক্ষেত্রে আমরা বুঝতে পারছি এটা যেমন একটি সুবিধা যে সবাই অল্প মূলধন নিয়েই প্রতিষ্ঠানটি গঠন করতে পারে। আবার এটি পর্যাপ্ত মূলধনের ফলে দেখা যাচ্ছে যে মূলধনের অভাবের ফলে যে অনেক সময় অনেক উৎপাদনের দরকার হতে পারে কিন্তু সে অনেক উৎপাদন করতে পারে না, কারণ কি তার মূলধনটা কম থাকে। উপজাত দ্রব্যের অপচয়, বাই প্রোডাক্টস যেটাকে আমরা বলি, যে এই বাই প্রোডাক্টস এর কিন্তু অপচয় হয়। যেমন ধরো বৃহদায়তন কোম্পানিতে কি হয়, চিনি, যে সুগার মিল, চিনি উৎপাদনের ক্ষেত্রে কিন্তু বাই প্রোডাক্টস কোনটা, চিটাগুড় যেটা, ঠিক আছে। এই চিটাগুড় কিন্তু বাই প্রোডাক্টস, তো এখানে কিন্তু এই চিটাগুড় গুলোকে আবার প্রক্রিয়াকরণ করে কিন্তু ব্যবহারযোগ্য করা যেতে পারে।
কিন্তু ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ গুলোতে কিন্তু এটি বাই প্রোডাক্টস বা উপজাত দ্রব্য যেগুলো সেগুলো কিন্তু বেশিরভাগই অপচয় হয়, মানে ওগুলোকে আম, ওগুলোকে হচ্ছে যদি প্রক্রিয়াকরণ করতে হয় তাহলে কিন্তু আলাদা মেশিন লাগে, আবার কিছু টাকা খরচ হয়, যন্ত্রপাতি লাগে। কিন্তু যেহেতু ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের স্বল্প মূলধন, অনেক টাকা নেয়, তাই জন্য তারা কি করে বাই প্রোডাক্টস যেগুলো আছে, উপজাত দ্রব্য যেগুলো আছে সেগুলোর কিন্তু সঠিকভাবে তারা প্রক্রিয়াকরণ করতে পারে না, বিধায় সেগুলো ব্যবহারযোগ্য তারা করতে পারে না। এর ফলে দেখা যাচ্ছে বাই প্রোডাক্টস গুলো বা উপজাত দ্রব্যগুলো অপচয় হয়। এরপরে শ্রম বিভাগের অভাব। আমরা জানি যে ক্ষুদ্র এন্টারপ্রাইজের অত বেশি তো শ্রমিক কর্মচারী থাকে না, বা দেখা যাচ্ছে যে প্রতিটা সেক্টরে আলাদা আলাদা করে আম, কোন সেক্টরের জন্য কোন শ্রমিক কর্মচারী ভালো, এখানে কিন্তু বিশেষায়নের সুযোগটা খুব কম। ঠিক আছে, যেহেতু এটা ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ, শ্রমিক কর্মচারী কম, সবাই সব কাজ করতেছে এরকমই দেখা যায় বেশিরভাগ। যার ফলে শ্রম বিভাগটা এখানে গড়ে ওঠে না, এবং বিশেষায়নের যে নীতি যেটা আছে, তো সেই বিশেষায়নের নীতিও এখানে খুব একটা কিন্তু প্রয়োগ করা সম্ভব হয় না। এটি আরেকটি বৈশিষ্ট্য। আর আরেকটি বৈশিষ্ট্য দেখো, সম্প্রসারণের সীমাবদ্ধতা। ইচ্ছা করলে কিন্তু মালিক বাজার সম্প্রসারণের যে কাজটি, ঠিক আছে, সেটি কিন্তু করতে পারে না, তার কারণ তাদের স্বল্প মূলধন টি সবচেয়ে বড় কারণ। হ্যাঁ, এবং অনেক বেশি উৎপাদন করতে পারে না, যেহেতু এখানে অনেক দামি দামি ভারী যন্ত্রপাতি ব্যবহার ওভাবে করা সম্ভব হয় না ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজে। এই জন্য দেখা যাচ্ছে যে বাজার সম্প্রসারণের যে একটা সম্ভাবনা, সেই সম্ভাবনাটা কিন্তু এখানে খুব একটা দেখা দেয় না। এটি ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের অন্যতম বৈশিষ্ট্য। তো এই হচ্ছে আমরা ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের বৈশিষ্ট্য সমূহগুলো দেখলাম। তো প্রিয় শিক্ষার্থী, চলো এখন আমরা দেখি ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের গুরুত্ব কি, অর্থাৎ আমাদের দেশে ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের কি কোনো গুরুত্ব আছে না নাই? তোমরা কি মনে করো বলো তো? অবশ্যই আছে, তাই না? ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের যদি সবগুলোই বৃহদায়তন এন্টারপ্রাইজ হতো, তাহলে তো দেশে মানুষ আহ না খেয়ে মরতো। অর্থাৎ তারা যে সবাই তো আর চাকরি পাবে বৃহদায়তন এন্টারপ্রাইজে এমন না। সবাইকে তো চাকরি দেওয়া সম্ভব না এত মানুষের, 16 কোটি মানুষকে, তাই না? তো দেখা যাচ্ছে যে সবাই আবার চাকরিও কিন্তু পায় না, তাহলে বাদ বাকি যারা চাকরি পায় না তারা কি করে, তারা নিজেরাই কিছু কর্মসংস্থান, অর্থাৎ আত্মকর্মসংস্থান যেটা বলে, সেটি কিন্তু ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের মাধ্যমেই সম্ভব হয়ে থাকে। যে যার যেমন সামর্থ্য আছে সে ততটা মূলধন দিয়েই একটি ব্যবসায় প্রতিষ্ঠান ক্ষুদ্র পরিসরে বা মাঝারি পরিসরে সে গঠন করতে পারে। যদি ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের কোনো অবস্থান না থাকতো, অর্থাৎ এগুলো যদি গঠন করা না যেত, তাহলে কিন্তু দেশে বেকারের সমস্যা আরো প্রকট আকার ধারণ করতো। এই জন্য ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের অন্যতম যে গুরুত্ব, সেটি হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। কেন, তো বুঝতে পারছো নিশ্চয়ই। আচ্ছা, এরপরে দেখো অবস্থানগত সুবিধা। একটি ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ কিন্তু যে কোনো জায়গাতেই আম, গঠন করা সম্ভব, কিন্তু একটি বৃহদায়তন প্রতিষ্ঠান গঠন করতে হলে কিন্তু অনেক জটিলতার বিষয় আছে, অনেক বড় জায়গা লাগে, তাই না? কিন্তু ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ গুলো দেখা যাচ্ছে যে খুব অল্প জায়গাতে এটি গঠন করা সম্ভব, যার জন্য একটা অবস্থানগত সুবিধাও পাওয়া যায়। এরপরে দেখো মূলধনের গতিশীলতা বৃদ্ধি। তো মূলধনের গতিশীলতা বৃদ্ধিও কিন্তু এই ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ করে থাকে। কিভাবে করে থাকে? দেখা যাচ্ছে যে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। কিভাবে হচ্ছে তো আমি তো বুঝিয়ে দিলাম তোমাদের, তাই না? কর্মসংস্থান কিভাবে সৃষ্টি হচ্ছে। তো এই কর্মসংস্থান সৃষ্টির ফলে তাদের আয় হচ্ছে, আয়ের ফলে তারা সঞ্চয় করতে, এবং সঞ্চয়টা তারা আবার মূলধন হিসেবে কি করতে পারছে, বা ব্যবসায় খাটাতে পারছে। তো এর ফলে কি মূলধনের গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে। এরপরে দেখো ঝুঁকি হ্রাস। ঝুঁকি হ্রাস ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের অন্যতম গুরুত্ব। তার কারণ কি, তারা যেহেতু এখানে মালিক একাই এখানে সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে, এবং মূলধনও এখানে কম, যার ফলে যার যত বেশি মূলধন তার তত বেশি ঝুঁকি, তাই না? আর এখানে দেখা যাচ্ছে সে নিজেই বাজার গবেষণা করে সে নিজে একটি সিদ্ধান্ত গ্রহণ করে সেটি বাস্তবায়ন করতে পারে, যার ফলে এখানে ঝুঁকিটা অনেক কম হয়ে থাকে। আচ্ছা, এরপরে দেখো ঝুঁকি হ্রাস হয়ে থাকে আর কি। এরপরে দেখো আন্তঃব্যক্তিক সম্পর্ক সৃষ্টি। এটি কিভাবে হয়? আন্তঃব্যক্তিক সম্পর্ক সৃষ্টি ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের ক্ষেত্রে কিন্তু আরেকটি বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে এখানে সবার সাথে, অর্থাৎ যারা ভোক্তা ক্রেতা আছে তাদের সাথে কিন্তু একটি আন্তঃব্যক্তিক সম্পর্ক সৃষ্টি হয়, যার ফলে সহজেই মালিক কি করতে পারে, যে বুঝতে পারে যে তার প্রোডাক্টটা ভোক্তা কেমন ভাবে নিচ্ছে, ফিডব্যাকটা কি, ভালো নাকি খারাপ। যদি ভালো হয় তাহলে তো ভালোই, সে সেই মতো ভাবে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে সে আরো ভালো ভালো করে কি করতে পারছে, বাজার সম্প্রসারণের যে একটা বিষয়
ওভাবে না করলেও সে চাহিদাটা অন্তত রাখতে পারছে তার পণ্যের উপরে। আর এবং যদি একটু খারাপ ফিডব্যাক হয় পরবর্তীতে সে ভালো করার চেষ্টা করতে পারে। তো এই জন্য আন্তর্জাতিক সম্পর্ক সৃষ্টি করাটাও ভোক্তার সাথে একটি বড় গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে দেখো নতুনত্ব উদ্ভাবনের ক্ষেত্র। এই যে বললাম যে আন্তর্জাতিক সম্পর্ক যখন সৃষ্টি হয় তখন কিন্তু তাদের চাহিদা, কি চাহিদা, ভোক্তা কি চায়, বিভিন্ন বিষয় ভোক্তা কিন্তু খুব সহজেই ফিডব্যাক দেয় এবং সেই ফিডব্যাকটা কিন্তু খুব সহজেই মালিক জেনে নেয়। তো যার ফলে দেখা যাচ্ছে সে কি করে, ওই পণ্যটাকে আরো বেশি বৈচিত্র্যকরণ করার চেষ্টা করে, পণ্যটাকে উন্নয়ন করার চেষ্টা করে, ঠিক আছে? এর ফলে দেখা যাচ্ছে নতুনত্বের উদ্ভাবনের একটি ক্ষেত্র তৈরি হয়ে যায়। এরপর দেখো জীবনযাত্রার মান উন্নয়ন, ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ যে ফলে যেমন নতুন নতুন উদ্ভাবন হচ্ছে, বিভিন্ন নতুন নতুন প্রোডাক্ট আমরা হাতে পাচ্ছি। তো এবং কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হচ্ছে, যার ফলে মানুষের কিন্তু জীবনযাত্রার মানেরও উন্নয়ন হচ্ছে। আচ্ছা, এরপরে জাতীয় আয় বৃদ্ধি। আমরা জানি যে একটি ছোট মানে পরিবার কি করতে পারে, একটি পরিবারে দুজন মানুষও কিন্তু দেশের উন্নয়নে কাজে লাগতে পারে, তাই না? এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের থেকে কিছু কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, তাদের আয় হচ্ছে, সেখান থেকে সঞ্চয় হচ্ছে। তাহলে কি হচ্ছে, জাতীয় আয় তো অবশ্যই বৃদ্ধি হচ্ছে, তাই না? এটি দেশের উন্নয়নেও কাজে লাগছে। সম্পদের সুষম বন্টন। এখানে দেখা যাচ্ছে যদি এমন থাকতো যে শুধু বৃহদায়তন উৎপাদনই হবে একটি দেশে, বা বৃহদায়তন এন্টারপ্রাইজই আহ, সেখানে গড়ে উঠবে, যদি এমন নিয়ম থাকতো তাহলে কি হতো বলতো? সম্পদের সুষম বন্টন কি হতো? শুধু যারা ধনী তাদের কাছে টাকা পয়সা কিন্তু শুধু থাকতো, কিন্তু এই যে ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ সবাই মোটামুটি কিছু অল্প পুঁজি দিয়ে তারা শুরু করতে পারে, যার ফলে দেখা যাচ্ছে যে সম্পদের একটা সুষম বন্টনটা অনেকটাই নিশ্চিত হচ্ছে, যে সবাই কিছু হলেও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে, তারা আয় করছে, সঞ্চয় করছে, ঠিক আছে? যার ফলে তাদের কাছেও কিছু টাকা পয়সা আসছে। তো এর ফলেও কিন্তু সম্পদের একটি সুষম বন্টন হচ্ছে। এরপরে দেখা যাচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। সামগ্রিকভাবে আমরা যদি দেখি তাহলে আম, ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের ফলে কিন্তু অর্থনৈতিক উন্নয়নও সাধিত হয়। তার কারণ কি, যে আমি যেটি বললাম যে একটি পরিবার যেমন একটি সমাজের অংশ, সমাজ ও দেশের অংশ, তাই না? তো এই যে একটি ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ থেকে কিছু সঞ্চয় হচ্ছে, কারণ কি এখানে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, তাদের আয় হচ্ছে, ভোগ ভোগ তারা বিভিন্ন প্রোডাক্ট ভোগ করতে পারছে। তো একটি দেশের যেমন সঞ্চয় গঠন হচ্ছে তাদের আয়ের ফলে, এবং সেগুলো ইনভেস্টও হচ্ছে। তো যার ফলে অর্থনৈতিক উন্নয়নও কিন্তু সাধিত হচ্ছে। তো এই ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের এই গুরুত্বপূর্ণ ভূমিকা তারা কিন্তু পালন করে থাকে। আচ্ছা, এখন যেটা আমরা দেখবো সেটি হচ্ছে বৃহদায়তন। এতক্ষণ তো আমরা ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের বৈশিষ্ট্য এবং গুরুত্ব দেখলাম। এখন আমরা দেখবো বৃহদায়তন এন্টারপ্রাইজের বৈশিষ্ট্যগুলো কি কি। অনেকটা ক্ষুদ্র এন্টারপ্রাইজের অনেকটাই উল্টো অনেক ক্ষেত্রেই, ঠিক আছে? আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক কিছু মিলেও যেতে পারে। তো আমরা একটু দেখে নিই যে কোন কোন বিষয়গুলো বৃহদায়তন এন্টারপ্রাইজের মধ্যে পড়বে, কোন বৈশিষ্ট্যগুলো আছে। প্রথমেই হচ্ছে মূলধনের যে বৈশিষ্ট্য। আমরা যে এখানে কোম্পানির নামগুলো দেখতে পাচ্ছি স্ক্রিনে, আমরা জানি এদের মূলধন কিন্তু অনেক বেশি থাকে, তাই না? অল্প মূলধন কিন্তু থাকে না। এবং কত মূলধন থাকে সেটি তো আমি একটু আগে তোমাদের দেখিয়ে দিয়েছি, তাই না? তো এই জন্য দেখা যাচ্ছে বৃহদায়তন এন্টারপ্রাইজের যে অন্যতম বৈশিষ্ট্য সেটি হচ্ছে তাদের মূলধন অনেক বেশি হয়ে থাকে। এরপরে গঠন। গঠন কিন্তু বৃহদায়তন প্রতিষ্ঠান যে কেউ ইচ্ছা করলে আজকে মনে করলাম কালকে গঠন করে ফেললাম, বা এক সপ্তাহের মধ্যে আমি গঠন করে ফেললাম, যেটি মাঝারি ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের ক্ষেত্রে হতে পারে, কিন্তু বৃহদায়তনের ক্ষেত্রে এটি কখনোই সম্ভব নয়। এখানে কিন্তু আমরা জানি যে কোম্পানি সংগঠন তোমরা পড়েছো ব্যবসায় পরিচিতিতে, তাই না? কিভাবে গঠন করা হয়, জটিলতাটা কত বেশি আমরা জানি, অনেকগুলো ধাপ পালন করতে হয় একটি বৃহদায়তন প্রতিষ্ঠান গড়ে তুলতে হলে। তো সেই ধাপগুলো অতিক্রম করে তারপরে একটি বৃহদায়তন প্রতিষ্ঠান গঠন করা সম্ভব। এই জন্য দেখা যাচ্ছে গঠনটা খুব একটা সহজতর নয়। আচ্ছা, এর অনেক আনুষ্ঠানিকতা পালন করতে হয়। এরপরে দেখা যাচ্ছে শ্রম বিভাগ ও বিশেষায়ন। যে বিষয়টা আমরা ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজে করতে পারিনি সেটি কি, যেখানে কিন্তু আমরা শ্রম বিভাগটি গঠন করতে পারিনি, যেহেতু এখানে অনেক কম, একটু আগে তোমাদের বললাম। কিন্তু বৃহদায়তনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে শ্রমিক অনেক বেশি থাকে এবং অনেক বিভাগ থাকে, যার ফলে দেখা যাচ্ছে যে অনেক কাজ থাকে আর কি, তাদেরকে বিশেষায়নের যে নীতিটা আছে, যে একজন শ্রমিক একটি কাজই বারবার করবে, যার ফলে সে দক্ষ হয়ে উঠবে। অর্থাৎ সবাইকে সব কাজ করতে হবে না, যে যে কাজটা করবে সবসময় সে সেই কাজটাই করবে। যে প্রোডাকশনে কাজ করবে সে প্রোডাকশনের কাজটাই করবে। একটা প্রোডাকশনের মধ্যে অনেকগুলো কাজ আছে। যেমন যদি আমরা কাপড় তৈরি বলি, তাহলে দেখা যাচ্ছে সুতার রং করা একটা আছে, সুতা তৈরি আছে, তাই না?
তো আবার বোতাম লাগানো বা এই বিষয়গুলো আছে, প্যাকেজিং আছে। তো কোন শ্রমিক, সবগুলো, একটা শ্রমিক যদি সবগুলোতেই কাজ করে তাহলে কিন্তু সে কোনোটাতে খুব ভালোভাবে দক্ষ হয়ে উঠবে না। তো একেকজনকে একেকটা কাজে দেওয়া যাবে, দেওয়া দিতে হবে এবং সেই কাজটা সে বারবার করার ফলে সে দক্ষ হয়ে উঠবে। এটি হচ্ছে শ্রম বিভাগ ও বিশেষায়ন। অর্থাৎ শ্রমকে ভাগ করা, কাজকে ভাগ করা এবং সেই ভাগ অনুযায়ী শ্রমিক নিয়োগ দেওয়া। আচ্ছা, এরপরে দেখো ব্যবস্থাপনা। আমরা জানি গৃহদায়িত্বের ব্যবস্থাপনা কিন্তু মালিক পক্ষ থেকে আলাদা। এখানে ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়, তাই না? ব্যবস্থাপনা পরিচালনা পর্ষদ তারাই ব্যবস্থাপনার কাজটি করে থাকে। এখানে মালিক ইচ্ছা করলেই সে ব্যবস্থাপনায় অংশগ্রহণ করতে পারে না, তাকে অবশ্যই ব্যবস্থাপনা পরিচালনা পর্ষদের অংশীদার হতে হয় এবং সেগুলোরও নিয়ম আছে। অর্থাৎ এখানে আমরা এটি বলবো যে বৃহদায়তন এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা মালিক থেকে পৃথক। এরপরে দেখো অবসায়ন। গঠনও যেমন কঠিন, অবসায়নও তেমন কঠিন বৃহদায়তন এন্টারপ্রাইজের ক্ষেত্রে, ঠিক আছে? তার কারণ কি? তার কারণ হচ্ছে এখানে অবসায়ন, ডিসোলিউশনের ক্ষেত্রে কিন্তু অনেক নিয়ম কানুন পালন করতে হয়, ঠিক আছে? তো এই নিয়ম কানুন আনুষ্ঠানিকতা পালন করেই বৃহদায়তন এন্টারপ্রাইজ অবসায়ন করা সম্ভব। এজন্য খুব সহজেই কিন্তু একটি বৃহদায়তন প্রতিষ্ঠান যখন আমরা গঠন করি সেটি খুব সহজেই অবসায়ন করা যায় না, ঠিক আছে? এজন্যই বলা হয় যে অনেক সময় কোম্পানি সংগঠনকে কি বলা হয়? চিরন্তন অস্তিত্ব বলা হয়, তাই না? এই কারণে। আচ্ছা, এরপরে দেখো শ্রমিক কর্মী। শ্রমিক কর্মী কতজন থাকে? আমরা কত পড়েছিলাম? ৩০০, ২৫০-র বেশি, তাই না? অর্থাৎ বৃহদায়তন এন্টারপ্রাইজের ক্ষেত্রে অনেক শ্রমিক কর্মী থাকে, ২৫০-র উপরে, ৩০০, তাই তো? ৩০০-র বেশি হবে আর কি, কম না। শ্রমিক কর্মী অনেক বেশি থাকে, যে আর মাঝারি ও ক্ষুদ্রতে অনেক কম থাকে। আচ্ছা দেখো স্বাধীন সত্তা। স্বাধীন সত্তা বলতে কি বোঝানো হয়েছে? যে এখানে কিন্তু বৃহদায়তন এন্টারপ্রাইজের যে নাম হবে সেই নাম দিয়েই দেখা যাচ্ছে যে তার পরিচিতি লাভ করবে, মালিকদের কোনো নাম বা পরিচালনা পর্ষদের কোনো নাম না। যেটা আমরা দেখে থাকি যে আম, আম, ক্ষুদ্র এবং মাঝারির ক্ষেত্রে দেখা যাচ্ছে এই জিনিসটা কিন্তু থাকে না। এখানে মালিকের নাম দিয়ে একটি প্রতিষ্ঠান গঠন হতে পারে বা মালিকের নাম দিয়েই সেই প্রতিষ্ঠানটি সবাই চিনে আর কি। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তা না। এক্ষেত্রে বৃহদায়তন এন্টারপ্রাইজের ক্ষেত্রে কিন্তু কোম্পানি থেকে মালিক পক্ষ আলাদা, তাই না? তো এর ফলে দেখা যাচ্ছে যে কোম্পানি নিজেই, প্রতিষ্ঠানটি নিজেই একটি স্বাধীন সত্তা হিসেবে কাজ করে, কৃত্রিম ব্যক্তি সত্তা হিসেবে কাজ করে। এরপরে দেখো গোপনীয়তা রক্ষা। বৃহদায়তন এন্টারপ্রাইজের ক্ষেত্রে কিন্তু গোপনীয়তা রক্ষা করা অনেক কঠিন। তার কারণ কি? এখানে কিন্তু বার্ষিক সাধারণ সভা আহ্বান করতে হয় প্রতি বছরে বছরে, ঠিক আছে? যার ফলে সেখানে সবকিছু ডিসক্লোজ করতে হয় সবার মাঝে, সবার মাঝে তা প্রকাশ করতে হয়। যার ফলে দেখা যাচ্ছে গোপনীয়তা রক্ষা যে ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের ক্ষেত্রে যতটা সুবিধা, যতটা রক্ষা করা সম্ভব হয় গোপনীয়তা, তো বৃহদায়তন এন্টারপ্রাইজের ক্ষেত্রে কিন্তু ততটা গোপনীয়তা রক্ষা করা সম্ভব হয় না। সরি। আচ্ছা, এরপরে দেখো ব্যবসায় আয়তন। বৃহদায়তন এন্টারপ্রাইজের বৈশিষ্ট্যের অন্যতম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে কি, ব্যবসায়টা অনেক বড় হয়ে থাকে, ব্যবসায়ের আয়তনটা অনেক বেশি হয়ে থাকে। অর্থাৎ ক্ষুদ্র এবং মাঝারি এন্টারপ্রাইজ যেমন খুব অল্প জায়গাতে হয়ে যায়, কিন্তু বৃহদায়তনের ক্ষেত্রে খুব অল্প জায়গাতে কিন্তু হওয়া সম্ভব না। এটির আয়তন কিন্তু অনেক বেশি হয়ে থাকে, এটি বলা হচ্ছে। আর বিস্তৃত বাজার বা সম্প্রসারিত বাজার সম্প্রসারণের সুযোগ, যেটি বলো না কেন, যে বৃহদায়তন এন্টারপ্রাইজের বাজার কিন্তু সম্প্রসারিত করা সম্ভব, অনেক বেশি হয় এবং এটার বাজারও অনেক বিস্তৃত, যেহেতু এখন উৎপাদন অনেক বেশি। দেখা যাচ্ছে যে এক জেলা থেকে আরেক জেলায়, এক দেশ থেকে আরেক দেশ, বিভিন্ন দেশেও কিন্তু ছড়িয়ে যায়, যার জন্য এর বাজারটা পণ্যটি আর কি বিভিন্ন দেশে ছড়িয়ে যায়। যার ফলে এর বাজারটা কিন্তু বিস্তৃত লাভ করে, ঠিক আছে? অর্থাৎ অনেকেই এই বা প্রোডাক্ট, আমরা যেমন ইউনিলিভার, এখানে একটা ইউনিলিভার পণ্য আমরা কেনা চিনি, কিন্তু একটি ক্ষুদ্র মাঝারি শিল্প বা এন্টারপ্রাইজের পণ্য কি আমরা সবকিছু চিনতে পারি? অথবা ঢাকার মধ্যে আশেপাশে যেটি নাম করা একটি দেখা যাচ্ছে যে হোটেল খাবারের, ঠিক আছে, আমরা কিন্তু সেটা চিনি, কিন্তু অন্য জেলার কি তারা চিনবে? তারা ওরকম ভাবে চিনে না। কিন্তু ইউনিলিভার দেখা যাচ্ছে পুরো বাংলাদেশ চেনে। তো এর বাজারটা কি বিস্তৃত, সবাই এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারে, যেটা ক্ষুদ্র ও মাঝারির ক্ষেত্রে কিন্তু সম্ভব হয় না। সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, এটি আরেকটি সমস্যা বলা যেতে পারে। যে এখানে যেহেতু মালিক পক্ষ থেকে আলাদা, শ্রম পরিচালনা পর্ষদ তারা একরকম সিদ্ধান্ত গ্রহণ করে, সিদ্ধান্ত মানে মাথা অনেক থাকে, যার ফলে সিদ্ধান্তটা অনেক সবাই মিলে নিতে হয় এবং এর জন্য দেখা যাচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণে অনেক বিলম্ব দেখা যায়, যেটি ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজে যেটি হয়ে থাকে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেক বিলম্ব দেখা যায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমরা জানি যে একটি বৃহদায়তন এন্টারপ্রাইজ কিন্তু আম, যেমন ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের গুরুত্ব আছে, বৃহদায়তন এন্টারপ্রাইজের কিন্তু গুরুত্ব অনেক বেশি আছে একটি দেশের ক্ষেত্রে। কারণ
যেহেতু তার অনেক মূলধন, ক্রয়ও অনেক বেশি হয়, সরকার রাজস্বও অনেক বেশি পায়, তাই না? এবং কর্মসংস্থানও অনেক এখানে সৃষ্টি হয়, অনেক মানুষ একসাথে চাকরি করতে পারে, তাদেরকে চাকরি দেওয়া হয়। তো আমরা দেখি একটু একটি দেশের বৃহদায়তন এন্টারপ্রাইজের গুরুত্বটা কতটুকু। প্রথমে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার। বৃহদায়তন এন্টারপ্রাইজের ক্ষেত্রে কিন্তু যে সম্পদ, সংগৃহীত যে সম্পদগুলো, যে যন্ত্রপাতিগুলো বা সংগৃহীত যে সম্পদ আমরা বলি, সেই সম্পদে কিন্তু যথাযথ ব্যবহার সম্ভব হয়। কিভাবে সম্ভব হয়? যেমন হচ্ছে আমরা কিন্তু ইচ্ছা করলে যে খনি থেকে বিভিন্ন জিনিস যে উত্তোলন করতে পারবো না, ইচ্ছা করলে কিন্তু আমরা ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের মাধ্যমে এটি পারবো না, কিন্তু এটি কিন্তু বৃহদায়তন উৎপাদনের মানে বৃহদায়তন উৎপাদন বা বৃহদায়তন এন্টারপ্রাইজের ক্ষেত্রে কিন্তু এটি সম্ভব। আবার দেখা যাচ্ছে প্রাকৃতিক যে সম্পদগুলো আছে সেগুলো কিন্তু সবগুলো যথাযথভাবে একটি ক্ষুদ্র এন্টারপ্রাইজ ব্যবহার করতে পারে না, কিন্তু বৃহদায়তন এন্টারপ্রাইজ কিন্তু সেগুলো সুন্দরভাবে ব্যবহার করতে পারে। এজন্য দেখা যাচ্ছে এখানে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত হয় বৃহদায়তন ব্যবসায়ের ক্ষেত্রে। ভারী ও মৌলিক শিল্পের পরিচালনা। তো একটি যে দেশ, যে তোমরা লক্ষ্য করবা যে দেশগুলো যত উন্নত সেই দেশে কিন্তু ভারী ও মৌলিক শিল্পের পরিচালনা সে দেশ করে থাকে। তো এই জন্য একটি দেশের উন্নয়নের জন্য অবশ্যই ভারী ও মৌলিক শিল্পের পরিচালনা করা জরুরি। এবং বৃহদায়তন প্রতিষ্ঠানগুলো কিন্তু এই ভারী ও মৌলিক শিল্পের পরিচালনা করে থাকে, তাই না? ক্ষুদ্র এন্টারপ্রাইজ তো নিশ্চয়ই করে থাকে না। বৃহদায়তন এন্টারপ্রাইজ গুলো ভারী ও মৌলিক শিল্পের পরিচালনা করে থাকে, যার ফলে দেখা যাচ্ছে একটি দেশের উন্নয়ন হয়। আচ্ছা, এরপরে দেখো যন্ত্রপাতির যথাযথ ব্যবহার। বৃহদায়তন প্রতিদিন অনেক অনেক উৎপাদন হয়, যার ফলে যে যন্ত্রগুলো আছে সংগৃহীত যে মেশিনগুলো আছে সেগুলো কিন্তু প্রতিদিন ব্যবহার হচ্ছে অনেক বেশি বেশি, যেটি দেখা যাচ্ছে যে ক্ষুদ্র বা মাঝারি এন্টারপ্রাইজে হয় না। কিন্তু বৃহদায়তনের ক্ষেত্রে যন্ত্রপাতি কিন্তু অলস অবস্থায় থাকে না, যার ফলে, এবং অলস অবস্থায় থাকলে সেগুলো কিন্তু বিকল হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? এবং এগুলো যেহেতু প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে, যন্ত্রপাতি যথাযথ ব্যবহার হচ্ছে, এবং এর ফলে দেখা যাচ্ছে ফিক্সড যে কস্ট, সেই ফিক্সড কস্টটাও কিন্তু কমে আসে। এরপরে বলা হচ্ছে শ্রম বিভাগ। শ্রম বিভাগের যে গুরুত্ব আমি বললাম, যে একটি কাজ যদি একটি শ্রমিক বারবার করে থাকে সে কিন্তু সেই কাজে অনেক দক্ষ হয়ে উঠবে। বৃহদায়তনের ক্ষেত্রে এইভাবে বিশেষায়নের নীতি প্রয়োগ করা সম্ভব এবং শ্রম বিভাগ করা সম্ভব। এটিও এই জন্য দেখা যাচ্ছে যে আমরা অনেক ভালো প্রোডাক্ট পেয়ে থাকি, এবং শ্রমিক কর্মচারীও অনেক দক্ষ হয়ে থাকে, মানে কার্য সন্তুষ্টি নিয়ে তারা কাজ করতে পারে। এরপরে দেখো ক্রয় এবং বিক্রয় মিতব্যয়িতা। বৃহদায়তন উৎপাদনের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে অনেক কাঁচামাল একসাথে ক্রয় করা হয়, যার ফলে দেখা যাচ্ছে অনেক কাঁচামাল, অনেক জিনিস যখন তোমরা ক্রয় করবে তখন কিন্তু সেখানে একটু মূল্যটা কম পড়ে, তাই না? আমরা খুচরা যদি আমি কিনতে যাই, ধরো এমনি সবজি কিনতে যাচ্ছি খুচরা ভাবে, তাহলে একরকম হবে। আবার যদি আমরা কারণ বাজার থেকে 5 কেজি কিনি তাহলে কি মূল্যটা একরকম পড়ে? অবশ্যই কম পড়ে। তো ঠিক তেমন ভাবে বৃহদায়তন এন্টারপ্রাইজরা তো অনেক কাঁচামাল কিনে একসাথে, যার ফলে তাদের কিন্তু ক্রয়ের যে ইয়াটা খরচটা সেটা কিন্তু অনেক কম পড়ে, এবং তারা কি করে বিক্রয়টা কিন্তু কম মূল্যে করতে পারে। তারা দেখা যাচ্ছে যে কম মূল্যে অধিক বিক্রয় করে, অধিক বিক্রয়ের ফলে দেখা যাচ্ছে বিক্রয় পরিমাণ বৃদ্ধি পেল এবং মুনাফার পরিমাণও অনেক বেশি বৃদ্ধি পেয়ে থাকে। এজন্য বৃহদায়তন এন্টারপ্রাইজের ক্ষেত্রে ক্রয় এবং বিক্রয় মিতব্যয়িতা অর্জন হয়। আচ্ছা, এরপরে বলা হচ্ছে স্থায়ী ব্যয়ে মিতব্যয়িতা। এখানেও দেখো দেখো যে ধরো একটা বিল্ডিং এর ভাড়া 50,000 টাকা মাসে দিতে হয়। এখন সেখানে উৎপাদন হোক আর না হোক 50,000 টাকা কিন্তু দিতেই হবে। কিন্তু বৃহদায়তন ক্ষেত্রে দেখা যাচ্ছে স্থায়ী ব্যয়গুলো তো ঠিক থাকে, এবং উৎপাদন অনেক বেশি হয়, অনেক বেশি হয়, যার ফলে দেখা যাচ্ছে সেগুলো বিক্রয় করে লাভ হয়, এবং একক প্রতি যে কস্টটা সেটা কিন্তু কমে যায় যত বেশি উৎপাদন হবে। যেহেতু স্থায়ী ব্যয় ফিক্স থাকে তাই উৎপাদন যত বেশি বাড়ানো যাবে, আমাদের কিন্তু ওই যে তোমাদের যে গত ক্লাসে পড়িয়েছিলাম, তাই না, কাম্য মান উৎপাদন যেটি আর কি, তো এই ফলে কিন্তু উৎপাদন বাড়লে দেখা যাচ্ছে স্থায়ী ব্যয়টা কমে যাচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে স্থায়ী ব্যয়টা মিতব্যয়িতা অর্জন করা সম্ভব। উপজাত দ্রব্যের ব্যবহার। আমরা জানি বাই প্রোডাক্টস বা উপজাত দ্রব্য কি, যে অনেক জিনিস যেমন যে চিনি বা সুগার মিলে বাই প্রোডাক্টস কি, চিটাগুড়। তো এই বাই প্রোডাক্টস গুলোর মেনটেন্স করতে আবার কিন্তু আলাদা মেশিন লাগে। তো এই মেশিন গুলো কেনার সামর্থ্য তো ক্ষুদ্র এন্টারপ্রাইজের থাকে না, কিন্তু বৃহদায়তন এন্টারপ্রাইজের তো থাকে, তাই না? তারা কিন্তু এই মেশিন গুলো কিনে ক্রয় করে সেগুলো কিন্তু এই যে বাই প্রোডাক্ট বা উপজাত দ্রব্য যেগুলো আছে সেগুলো কিন্তু আবার তারা কি করতে পারে, কাজে লাগাতে পারে। ঠিক আছে? তো এর ফলে দেখা যাচ্ছে উপজাত দ্রব্যের ব্যবহার নিশ্চিত হয় বৃহদায়তন এন্টারপ্রাইজের ক্ষেত্রে, এবং দ্রব্যের অপচয়টা কম হয়। এরপর দেখো গবেষণা ও উন্নয়ন।
বৃহদায়তন এন্টারপ্রাইজ যেহেতু তাদের প্রোডাকশন অনেক বেশি করতে হয়, তারা কিন্তু বাজার গবেষণার সাথে জড়িত থাকে অনেক বেশি। তার কারণ তারা তো অনেক প্রোডাক্ট মানে উৎপাদন করলো, কিন্তু সেগুলো বাজারে বিক্রি হলো না, তাহলে তো তাদের লস হবে। এজন্য তারা কিন্তু আগেই বাজার গবেষণা উন্নয়নে কি করে আরো ভালো প্রোডাক্ট প্রডিউস করা সম্ভব এগুলো নিয়ে সারাক্ষণ তারা গবেষণা করে। মানে উৎপাদনের পদ্ধতি কিভাবে উন্নয়ন করা যায়, রুচি অনুযায়ী মানে স্টাইল অনুযায়ী বাজারের অর্থাৎ ক্রেতাদের স্টাইল অনুযায়ী কিভাবে পণ্য তৈরি করা যায়, তাদের রুচি অনুযায়ী কিভাবে পণ্য তাদেরকে সরবরাহ করা যায়, এগুলো নিয়ে তারা সবসময় গবেষণা করে এবং সেইভাবে তারা পণ্যটাকে উন্নয়ন করে। কর্মসংস্থান এটিতে বলার অপেক্ষায় রাখে না যে বৃহদায়তন এন্টারপ্রাইজে যেহেতু অনেক কর্মচারী এখানে কাজ করে, তাই কর্মসংস্থানের একটি বড় ক্ষেত্র হিসেবে কাজ কাজ করে বৃহদায়তন এন্টারপ্রাইজ। জীবনযাত্রার মান উন্নয়ন, বৃহদায়তন এন্টারপ্রাইজের ফলে আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস, এসি, আজকে থেকে 50 বছর আগে কেউ কল্পনা করেছে? এই যে মোবাইল ফোন, সেটি এখন ব্যাপকভাবে ব্যবহার। এটি কত সালে এসেছে? খুব কি বেশি আগে এসেছে এটি? তো এগুলো যে আমরা ব্যবহার করছি, এগুলোর ফলে কি আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে না? ওয়াশিং মেশিন। তো এই জিনিসগুলো ব্যবহারের ফলে কিন্তু আমাদের মানে অনেক নতুন নতুন পণ্য আমরা ব্যবহার করতে পারছি এবং আমাদের জীবনযাত্রার মানটাকে আমরা উন্নয়ন করতে পারছি। এই বৃহদায়তন এন্টারপ্রাইজের এটি একটি অন্যতম বড় গুণ বা গুরুত্ব, যেটিই তোমরা বলো না কেন। তো সার্বিক দিক থেকে আমরা বুঝতে পারলাম কি বৃহদায়তন এন্টারপ্রাইজের গুরুত্ব অপরিসীম। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে অনেকগুলো টপিকস পড়ে ফেললাম। এখন এই টপিকসের আলোকেই তোমাদের বাড়ির কাজ দিব। সেটি হচ্ছে তোমরা লিখবা ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের সুবিধা এবং অসুবিধা। ব্যাখ্যা করো, ব্যাখ্যা লিখবা। বাণী বাণী যেগুলো দেখালাম তার মধ্যেই কিন্তু তোমরা বাণী লিখতে পারবা। আর বৃহদায়তন এন্টারপ্রাইজের সুবিধা এবং অসুবিধা ব্যাখ্যা করো। তো এই হচ্ছে তোমাদের বাড়ির কাজ আজকে। প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্তই। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং আমার জন্য দোয়া করো। আমিও তোমাদের পরিবারের জন্য দোয়া করি তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, যেন আমরাও ক্লাস নিতে পারি। আহ মানে শ্রেণী কক্ষে যে যেন তোমাদের সাথে একসাথে ক্লাস নিতে পারি, তোমরা যেন আসতে পারো, সেই রকম সুস্থতা যেন তোমাদের থাকে, আমার যেন থাকে, এবং আমাদের দেশ যেন, আমাদের পৃথিবী যেন সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি। এই কামনায় আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।